লুচু কোথাকার। অরিট্টান ভুরুজোড়া কুচকে বলল, হোয়াট বলে কাজ নেই, আপনি আসলেই লুচু। কিন্তু ওয়াই? এই যে আপনার বডি শ্রডি, এত বডি সিক্স প্যাক কেন বানিয়েছেন? অরিট্টান এবার বিস্মিত হয়ে বলল, এতে সমস্যা কোথায়? আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি এটা করতেই পারি। এতে প্রবলেম কি? দিস ইজ মাই ফ্যাশন, হোয়াটস ইউর প্রবলেম? অসেনাথ সবার দিকে একবার তাকিয়ে আরো একটু ঘেঁষে মুখ ভেঙচি কেটে বলল, স্বাস্থ্য ভালো নাকি কোন ছাই? আমার এক স্যার বলেছে, একটা ছেলে যখন বডি সিক্স প্যাক তৈরি করে তারা একটা মেয়েকে দেখানোর জন্য তৈরি করে না, অনেকগুলো মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় রিপ্রেজেন্ট করার জন্য করে। আপনি যেহেতু করেছেন সেই হিসেবে আপনি তো একটা লুচু। অরিট্টানে খুব হাসি পাচ্ছে, সে হাসতে পারছে না। এই মুহূর্তে হাসি পেলেও তার হাসতে ইচ্ছে করছে না। অরিট্টান কয়েক সেকেন্ড ভেবে বলল, আমার টিচারও একটা কথা বলে, শুনবে? অসেনাথ বিরক্ত মুখে বলল, বলেন। গার্লস ফল ইন লাভ উইথ আর্টিস্টস বাট ম্যারি ইন্ডাস্ট্রিয়ালিস্টস। অর্থ, মেয়েরা ভালোবাসে প্রেম করে শিল্পীর সাথে, কিন্তু বিয়ে করে একজন শিল্পপতিকে। সেই হিসেবে বডি সিক্স প্যাক দেখিয়ে লাভ নেই, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলেই লাভ। তা মেয়েদের তুমি এই ব্যাপারে কি বলবে? অসেনাথ ক্ষুব্ধ গলায় বলল, সবাই এক না, দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা। ঠিক সেটাই। আমি স্বাস্থ্য ভালো রাখার জন্যই জিম করি, এতে মেয়ে জাতিকে টেনে এনে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার মানে নেই। অসেনাথ থতমতো খেয়ে একটু হাসার চেষ্টা করে। অরিট্টান গম্ভীর গলায় বলল, আর হাসতে হবে না, চলো, বৃষ্টি থেমে গেছে প্রায়। অসেনাথ ছোট করে জবাব দেয়। আচ্ছা। অরিট্টান ও অসেনাথ চারটির ছাউনি থেকে বাইরে আসার সময় বৃদ্ধা মহিলা অরিট্টানকে বলল, তোমার বউরেও আমার হ্যাতেনের মতো গোলাপ ফুল দিও, এতে তোমাগো ভালোবাসা আমাগো মতো মজবুত থাকবো, ফুলের ঘ্রাণের মতো। আর ভালোবাসিও, ভালোবাসার সম্পর্ক বাসায় রাখা আরও কি জানি কয় না, কি গো একটু কন না হেইডা। ভদ্রলোক হেসে বলল। ভালোবাসার সম্পর্ক বাঁচিয়ে রাখা অক্সিজেন। ভদ্রমহিলা মহা খুশি হয়েছে, এমন একটা ভাব নিয়ে বলল, হ যাও দাদু ভাই, খুশি থাকো আর সারা জীবন এমন কইরা বুকে আগলায় রাখো। আর তুমি মাইয়া, তুমিও বেশি বেশি ভালোবাসো। অসেনাথ নিঃসংকোচে মিষ্টি একটা হাসি দিয়ে অভিজ্ঞ সুরে বলল। দাদু, অনেক ভালোবাসবো। অরিট্টান স্তব্ধ হয়ে কান পেতে শুনে সেই কথাটা, ইস কত ভয়ঙ্কর কাঁপনি ধরানো কথা, অনেক ভালোবাসবো, সত্যি কি তা সম্ভব? অরিট্টানের পাথরের মতো হৃৎপিণ্ডটা মুহূর্তেই কেঁপে কেঁপে উঠছে, শরীরের রক্তের সাথে মিশে যেতে চাচ্ছে কথাটা, তীব্র ভাবকে আঘাত আনছে তার পা বাসটে। অরিট্টান চোখ বড় করে তাকিয়ে আছে। অসেনাথ মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো, চলেন, রাত হয়ে এসছে প্রায়। চলো। পাশাপাশি হাঁটছে অসেনাথ আর অরিট্টান। রাত 7টা হবে হয়তোবা, তারও বেশি। রাস্তার চারপাশ ভিজা, পিচ ঢালা রাস্তায় শুকনো পাতা ভিজে লেপ্টে আছে। গাছে শিশির কণার মতো জমে আছে পানির বিন্দু বিন্দু কণা, হালকা ঝাঁকিতে ঝরঝর করে ঝরে পড়বে। ঠান্ডা বাতাসে কম্পিত হচ্ছে দুজনে। অসেনাথের কাজ জড়িয়ে অরিট্টানের জ্যাকেট। অরিট্টান পাশ ঘেঁষে হাঁটছে আর মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে অসেনাথকে। অসেনাথ হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল, হাসতে হাসতে বলল, ব্যাপারটা মজার ছিল। অরিট্টান ভুরুকুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ হাসির দিকে, তারপর বলে, কোন ব্যাপার? অসেনাথ হাসি থামিয়ে বলল, ভুলে গেলেন? আরে আমি যে আপনার বউ, সেটা, তাও আবার নকল বউ। কথাটা বলে অসেনাথ আবার হাসলো। অরিট্টান কিছু বলল না, মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে বলল, তো এতে এত হাসার কি আছে? নকল তো নকলই। অসেনাথ হাসি থামিয়ে থেমে থেমে বলল, আরে ধরেন আপনার আসল বউ আর আমি একসাথে আপনাকে নিয়ে ওই দাদা দাদুর সামনে দাঁড়িয়ে পড়লাম, তখন কি হবে জানেন? অরিট্টান সামনে হাঁটতে হাঁটতে বলল, জানার প্রয়োজন মনে করছি না। আমি বলি, গণধোলাই খাবেন? তারা তো জানে আমি আপনার বউ। এই যুগের দুই বউ নিয়ে ঘোরা মুশকিল। আর এই আপনি সবসময় এমন রুডলি কথা বলেন কেন? একদম এভাবে কথা বলবেন না। শাসনের স্বরে বলল অসেনাথ। অরিট্টান থেমে দাঁড়িয়ে অসেনাথের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, বউ হওয়ার চেষ্টা করছো মনে হচ্ছে। আমি নিজের মতো চলি, কেউ আমাকে তার মতো চালাতে পারে না। তাই আমার কিভাবে থাকতে হবে বা কথা বলতে হবে তা তুমি বলার কি? অসেনাথের হাসি হাসি মুখ মুহূর্তেই মিলিয়ে গেল। তার খুব খারাপ লাগলো কথাটা, মনে মনে খুবই কষ্ট হচ্ছে, চাপা দম বন্ধ একটা কষ্ট। এভাবে তো না বললেও পারত, তুমি বলার কে? কথাটা খুব গায়ে লেগেছে অসেনাথের।
লোকটা কখনো খুব যত্ন করে, তখন মনে হয় এই লোকটা চাইতে ভালো আর কেউ নেই। আবার কখনো এত জোরে ছুঁড়ে মারে, প্রচণ্ড লাগে তখন, একদম হৃৎপিণ্ডে। বাকি পথ অসেনাত একদম কথা বলল না। অরিটনের মাঝে অনুশোচনা বোধ হলো না। তার মনে হচ্ছে অসেনাতকে নিয়ে এসে বেশি ভাবছে। এত বেশি ভাবা উচিত না। তার জীবন সাধারণ না যে সবার মতো করে মানুষের সাথে মিশতে পারে না। তার গন্তব্য ভিন্ন, একদম আলাদা। আর মেয়ে জাতিকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে, তখন নামাতে কষ্ট হবে অনেক। তাই আগে থেকে সাবধান থাকা ভালো। কিন্তু তবুও তার মাঝে হালকা খারাপ লাগার নামে কিছু একটা হচ্ছে। হাসি খুশি মেয়েদের গুমট হয়ে থাকলে ভালো দেখায় না বলেই তার মনে হচ্ছে। কিন্তু তবুও সে নিজের জায়গা থেকে সরবে না। তাই অসেনাতের সাথে পা মিলিয়ে হাঁটছে, কথা বলছে না। মেয়েটার আর তার পথ আলাদা, একদম তার টাইপের মেয়ে না অসেনাত। রাস্তা নিশ্চুপ, ঠান্ডা, এলোমেলো, শীতল হয়ে আছে। ঠিক তার মাঝে হেঁটে চলা মানুষগুলোর মতো তারাও চুপ, কথা বলছে মনে মনে, খুব গোপনে। মাঝে মাঝে গোপনীয়তা ভালো, থাক না কিছু আবেগ অনুভূতি গোপনে, একদম নিজের মতো। রিমি বেশ কয়েকবার কল করেছিল অসেনাতকে, অপেক্ষা করছিল ক্যাফের বাহিরে। অসেনাত আর অরিটনকে আসতে দেখে তার যেন জীবন ফিরে পেল। এই ছেলেটাকে সে মোটেও বিশ্বাস করতে পারে না, তবুও সে জানে ছেলেটা ভালো। অসেনাতকে দেখে রিমি পোস্টের ঝুড়ি নিয়ে বসেছে। কলের কথা বলতে অসেনাত বলল, ফোন সাইলেন্ট ছিল তাই রিসিভ করতে পারিনি। হাতটা তো ভিজে গেছে মনে হয়। কথাটা বলে রিমি অবাক চোখে জ্যাকেটের দিকে তাকিয়ে থাকে। অসেনাত রাগে কষ্টে নিজের গা থেকে খুলে জ্যাকেট অরিটনের দিকে ছুড়ে দেয়। অরিটনের মুখে এসে পড়তেই ডান হাতে খপ করে ধরে অসেনাতের দিকে তাকায়। মেয়েটা রাগ চেপে রাখতে পারে না। অরিটন এবার হালকা হাসল। অসেনাত রেগেছিল সে জানে, তবে এভাবে রাগ ছাড়বে জানা ছিল না। অসেনাত রাগী গলায় বলল, চল তাড়াতাড়ি, আজ হলে চলে যাব। অনেক দেরি হয়ে গেছে, ভেতরে যেতে দেবে বলে মনে হচ্ছে না। কথাটা বলে সামনে চলন্ত একটা রিক্সা চালককে দাঁড় করালো অসেনাত। অরিটন কিছুই বলল না, তাকিয়ে তাকিয়ে দেখছে সে। রিমন অবাক চোখে তাকিয়ে ভাবছে, অরিটনের সাথে এত ঘন্টা একটা মেয়ে টিকে গেল কিভাবে? কিভাবে? তার তো মাথা ঘুরছে। রিমি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, দাঁড়া দাঁড়া, আমার ব্যাগ তো ভেতরে রেখে এসেছি। কথাটা বলে সে দৌড়ে ভিতরে চলে গেল। পেছনে পেছনে রিমনও চলে যায়। অচেনা রিক্সে উঠে বসে। অরিটন জ্যাকেট হাতে গুছিয়ে নিয়ে পকেটে হাত গুজে শটাং হয়ে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে অরিটন। তারপর হঠাৎ মনে পড়ার মতো বলল, তোমারও কি প্রিয় ফুল লাল গোলাপ? অচেনাত কিছুক্ষণ স্তব্ধ হয়ে অরিটনের দিকে তাকালো, কিন্তু জবাব দিল না। কিছু সময় তাকিয়ে আবার চোখ ফিরিয়ে সামনে চোখ রাখে। অচেনাত বুঝতে পারছে না তারা তো রাগ কেন লাগছে। তুমি কে বলাতে? রিমি এসে পাশে বসে রিমনের দিকে তাকিয়ে সে বলল, আচ্ছা ভাই। রিমনও দাঁত কেলিয়ে বলল, ভাই ওয়াসানাতকেও কিছুই খাওয়াতে পারলাম না। বলেই মন খারাপ করে মাথা নিচু করে অচেনাত হেসে বলল, আবার কোনো একদিন উসুল করে নিব। রিমন হেসে বলল। অবশ্যই। অরিটন জবাবের আশা ছেড়ে জ্যাকেট গায়ে জড়িয়ে নেয়। এত সময়ের ব্যবধানে এখন তার অনুশোচনা হচ্ছে। এভাবে বলা উচিত হয়নি তো। আবার ভাবে বলেছে, ভালো করেছে। দূরত্ব বাড়া ভালো। মেয়েটা মারাত্মক ভয়ঙ্কর। তার মতো ব্যক্তিকে কাঁপিয়ে ছেড়েছে। কাল সে এদেশ ছাড়বে। মিথ্যা মায়ের কি দরকার? রিমন তাকিয়ে আছে অরিটনের মুখের দিকে। অরিটনের চোখ রিকশার দিকে। মনে কিছু একটা উকে দিচ্ছে। একবার কি তাকাবে? জবাব কি দেবে? রিকশা অনেক দূর চলে যেতে অচেনা চট করে মাথা কাত করে পেছনে তাকিয়ে চেঁচিয়ে বলল, প্রিয় লাল গোলাপ নয়, সাদা গোলাপ। অরিটন হঠাৎ আবার হেসে উঠে শব্দ করে বলে, পাগলি মেয়ে। অরিটনের কথাটা কানে যেতে রিমন বিস্ময়ে জ্ঞান হারাবে হারাবে ভাব। এটা কি হলো? 12টা সুই সুই করে ঘড়ির কাঁটা ছুটে চলেছে আপন গতিবেগে, যেন ছুটে চলার তীব্র ইচ্ছে তার। আর এটাই তার কাজ। সময় থমকে যায়, কিন্তু আবেগ, অনুভূতি, ভালো লাগা মানুষকে থমকে দেয় কিছু সময়ের জন্য। রাত 10টার পরের দিকে আবার গুমট ধরে বৃষ্টি নেমেছে, জলপাতের মতো বৃষ্টি। সেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে অচেনাত। জানালাটা পূর্ণ খোলা। বাঁকা বাঁকা বৃষ্টির ফোঁটাগুলো তড়িৎ বেগে ছুটে আসছে তার গায়ে। তার কোনো নড়াচড়া নেই। হলে এসছে অনেক আগে, কিন্তু গায়ের জামাটা চেঞ্জ করার প্রয়োজন মনে করছে না সে। রিমি বেশ অবাক, অনেক সময় নিয়েই তাকে দেখছে। সেই রিকশায় বসেও তাদের মাঝে তেমন একটা কথা হয়নি। রিমি লজ্জায় আর নিজে থেকে কথা বলেনি, কিন্তু অচেনার যে এত নিশ্চুপ হয়ে যাবে এটা সে বুঝতে পারেনি।
ভারী আশ্চর্যের ব্যাপার ঠেকছে তার। জামা বদলে নিজের জন্য খাবার নিয়ে এসেছে সে। খাবারের প্লেট বিছানায় রেখে বেশ অনেকক্ষণ তাকিয়ে আছে অসেনাতের দিকে। বৃষ্টিকে গায়ে মাখাতে অসেনাত এতটাই ব্যস্ত যে আশেপাশের খবর রাখার মতো সময় তার নেই। সে ব্যস্ত, খুবই ব্যস্ত হয়ে সে কিছু ঘন্টা আগে স্মৃতিচারণ করছে। যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক, সে একজন পুরুষের গায়ের সাথে লেপ্টে ছিল কিছু ঘন্টা পূর্বে। আগে কখনো সে এভাবে কোনো পুরুষের সংস্পর্শে আসেনি। কোনো পুরুষ তাকে নিজের সাথে এভাবে জড়িয়ে নেয়নি। জীবনে তার এইটুকুনি বয়সে প্রায় রাস্তায় একা চলার পথে ভিড়ে অনেকেই হাত ধরেছে তার, অনেকেই সুযোগ নিয়ে গায়ে ঢলে পড়েছে। ইচ্ছাকৃতভাবেই হাতের ওপর হাত রেখেছিল। তখন তো তার খুব রাগ হতো, শরীর জ্বালিয়ে ঘৃণা করত। কিন্তু আজ একটা ভয়ঙ্কর অনুভূতি হয়েছে যার রেশ এখনো তাকে জড়িয়ে আছে। একজনের হাতের বাহু ধরে সে খুব যত্নে জড়িয়েছিল। কথাগুলো ভাবতে ভাবতেই অসেনাতের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলা শুরু করে। মনের কুঠুরিতে অসংখ্য আবেগ জমা হচ্ছে। বন্দি মনের দরজাটা কড়া নাড়ছে, খুলে যেতে চাইছে। মনের বন্দি পাখিটা এবার মুক্ত আকাশে উড়ে বেড়াতে চাইছে। তখনই সেই আবদ্ধকৃত দৃশ্য মনে হতেই এক অদৃশ্য অনুভূতি, ভালো লাগার অনুভূতিতে সে নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের অজান্তেই নিজের মন অসেনাত অন্য কারোর নামে করে দিচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে তার মন আজ তার অজান্তেই বাহিরে বিচরণ করছে। খুব করে চেয়েও সে বেঁধে রাখতে পারছে না মন নামক অদ্ভুত দৃশ্য জিনিসটাকে। প্রেম নামক পীড়ায় সে দগ্ধ হচ্ছে। বারবার কড়া নেড়ে তাকে জানান দিচ্ছে, দরজাটা খুলে দাও, ভালোবাসা সিক্ত হও। রিমি অসেনাতের পিঠে হাত রাখতেই সে বিরল রকমের চমকে তার দিকে তাকায়। রিমি হেসে বলল, কুল কুল, আমি এত ভয় পাচ্ছিস কেন? অসেনাত একবার নিজের দিকে তাকায় যে আমার সামনের অংশ ভিজে গেছে। বাম হাত দিয়ে অসেনাত নিজের মুখে লেপ্টে থাকা পানিগুলো মুছে নিয়ে আবার একবার রিমির দিকে তাকালো। এতটাই চমকিত হয়েছে যে সে কিছু বলতেই ভুলে গেছে। রিমি বেশ অবাক গলায় বলল, অসেনাত হকচকিও ভাবে কি সব প্রেম ভালোবাসা নিয়ে সে চিন্তা করছিল। আশ্চর্য, সে তো কখনো এগুলো নিয়ে ভাবে না। আজ কি এমন হলো? অসেনাত নিজেকে বেখেয়ালিভাবে অনেক কিছু বুঝিয়ে চলেছে। এর মাঝে রিমি আবার গলা উঁচিয়ে বলল, সমস্যা কি তোর? বোবা হয়ে গেলি নাকি ওই নুহাসের মতো? নুহাসের নামটা যেন আবার একবার অসেনাতকে বেখেয়ালিভাবে চিন্তায় ফেলে দিল। না চাইতেই তার মনটা বড্ড আবদ্ধ হয়ে পড়েছে আজ। অসেনাত কোনো মতে নিজেকে সামলে ছোট করে জবাবে বলল, বল। রিমির মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। কাকে কতক্ষণ সে বকবক করে বলেই চলেছে, তার তো এদিকে কোনো খবরই নেই। রিমি এবার কিছু বলতে যাবে, তার আগেই অসেনাত বলল, পরে কথা বলবো, এখন চেঞ্জ করে আসি, চল হেল্প করবি। কথাটা বলে ওয়াসেনার জায়গা ছেড়ে চলে গেল। যাওয়ার সময় আরও একবার পেছন ফিরে বৃষ্টির দিকে তাকায়। সব বৃষ্টি তো এক, বৃষ্টি বরাবরই তার ভালো লাগে, কিন্তু আজকের বৃষ্টি অন্যরকম, একদম মন কাড়া বৃষ্টি। ওয়াসেনাত বৃষ্টির দিকে তাকালে তার মনে হয় এই বুঝি সেই সময়টা মনে পড়ল, সেই ভিজা জামা, যাত্রী ছাউনি আর বলিষ্ঠ দুখানি হাত যাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল সে। ওয়াসেনাত যেন নিজেকে হারিয়ে ফেলছে। আজ তার হঠাৎ করেই মনে হচ্ছে তার বয়সটা আবেগে পড়ার বয়স। তার তো 18 হয়ে গেছে। বাবার উক্তি মতে তো 18 শেষ হতেই বিবেক বুদ্ধি সচল হয়। তাহলে আজ এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে? অসেনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জামা চেঞ্জ করে আসে রিমিকে সাথে নিয়ে। রিমির পাশে পা গুটিয়ে বসতে রিমি আগ্রহের সাথে প্রশ্ন ছুড়ে, আজ তোর ভারী অদ্ভুত লাগছে দোস্ত, কাহিনী কি? অসেনাথ হঠাৎ লজ্জায় সংকুচিত হয়ে মেয়ে যায়। কিছু সময় চিন্তিত থেকে আনমনে বলে ওঠে, 18-র পরে কি কেউ প্রেমে পড়তে পারে দোস্ত? রিমি বিস্ফোরিত চোখে ওয়াসেনাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুই কি প্রেমে পড়লি দোস্ত? ওয়াসেনাতের হুঁশ আসে, দ্রুত বলে, আরে পাগল নাকি, আমি প্রেমে পড়তে যাব কেন? কথা এড়িয়ে যেতে চাই ওয়াসেনাত। রিমি টপ করে ব্যাপারটা ধরতে পেরে বলল, দোস্ত বল না, আমি তোর জীবনে মরণের সাথী আর প্রেমের সাথী বানাবি না, এটা হয় না দোস্ত। ওয়াসেনাত মুখ ঘুরিয়ে বলল, ফালতু কথা রাখ, খাইয়ে দে। রিমি বিছানা ছেড়ে উঠে এসে ওয়াসেনাতের সামনে বসে বলল, বল না দোস্ত, কোন সৌভাগ্যবানের প্রেমে পড়েছিস? ভাই বল না, বল না।
ওয়াসেনাত বেকুপের মতো বসে আছে, কিছু বলছে না। রিমির এমন উদ্ভট কার্যকলাপে সে প্রচণ্ডভাবে বিরক্ত। ভুল করে একটা কথা মুখ ফুসকে বলে দিয়েছে, এটা নিয়ে সে এখন মহান রচনায় নাম লিখিয়ে বকবক শুরু করবে। ওয়াসেনাত বিছানায় শটাং শুয়ে পড়ে। তার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না, চুপটি করে ভাবনায় ডুব দিয়ে ইচ্ছে করছে। রিমিও ওয়াসেনাতের পাশে মাথা রেখে বালিশ ছাড়া শুয়ে পড়ে। ওপরে সিলিং ফ্যানটা শাসা করে চলছে, দুজনের চোখ সেদিকে স্থির। ওয়াসেনাত হঠাৎ হঠাৎ নিজে হাসে। রিমি তা লক্ষ্য করছে। একসময় এক হাত মাথার পাশে দিয়ে তাতে ভর করে ওয়াসেনাতের দিকে তাকিয়ে রিমি বলল, ওয়াসু! রিমি সুর তুলে টাকায়। ওয়াসেনাত ছোট করে বলল, দোস্ত, তুই কি মাহিরের প্রেমে পড়েছিস? ধপ করে ওয়াসেনাত বিছানায় উঠে বসে পড়ে। বিরক্তিতে মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে রিমির দিকে। ওয়াসেনাত রিক্সা আসার সময় অনেক হেসে রিমনের সাথে কথা বলেছে, তাই তার এটা মনে হচ্ছে রিমির মুখটা চুপসে আছে। সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। ওয়াসেনাত রেগে ঝাঁঝালো গলায় বলল, তুই কি পাগল? রিমি মাথা তুলে বলল, কেন? ওই গোফা মাহিরের প্রেমে পড়তে যাব কোন দুঃখে শুনি? রিমির মুখে হাসির রেখা ফুটে ওঠে। হেসে হেসে সে বলল, আমি তো এমনি মনে করেছি। ওই গোফারে দেখলেই ভাই ভাই টাইপের ফিলিংস আসে। ওর প্রেমে পড়তে যাব কোন দুঃখে? একটা প্রশ্ন ভুলে ভালে বলে দিলাম, আর তুই সেটার পেছনেই পড়ে আছিস। যা। সরি, চল খাইয়ে দি। লাগবে না। ওয়াসেনাত মুখ ঘুরিয়ে বসে। তোর কি লাগবে আমি ভালো বুঝি, চল। ওয়াসেনাত উঠল না। রিমি খাবার নিয়ে খাওয়াতে শুরু করে। বিছানার কোণ ঘেঁষে ওয়াসেনাত মাথা রাখতে রিমি ফিসফিসিয়ে বলল, তাহলে কে এসে বল না ভাই। রিমি, ঘুমাবি? ওয়াসেনাতের উচ্চ গলা। ওয়াসেনাতের ঘুম আসছে না। বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করতে গিয়ে বহুবার হাতে ব্যথা পেয়েছে সে, তবুও তার ঘুম ধরা দিচ্ছে না। মনে ঘুরছে প্রশ্ন, আবেগ, অনুভূতি। সবকিছু ঘিরে তাকে গুটিয়ে এক নতুন অনুভূতিরা ভালোবাসা নামক প্রজাপতির মতো ডানা ঝাঁপিয়ে উড়ে বেড়াচ্ছে। শুধু উত্তর দিলেই মনের কোঠার ভেদ করে উড়ে আসবে। রিমন বিগত ঘণ্টাখানেক ধরে একটা গান বিড়বিড় করছে আর পায়চারি করছে অরিট্রানের আশেপাশে। অরিট্রান সাদা সোফায় বসে টি টেবিলের উপরে পা রেখে গুরুত্বপূর্ণ কাগজ দেখছে। কাল বিকেল 4টায় তার ফ্লাইট। লন্ডন শহর তার নতুন ঠিকানা। সেখানে থাকবে কিছুদিন। রিমনের এমন চিন্তিত ভঙ্গি আর বিড়বিড় করা দেখে অরিট্রান মাথা উঠিয়ে একবার তাকায়, আবার কাগজপত্র দেখতে দেখতে বলল, কি হয়েছে? রিমন যেন এই কথাটার অপেক্ষায় ছিল। লাফিয়ে অরিট্রানের পাশে এসে বলল, না মানে আসলে ওই ওয়াসেনাথ মানে তোর সাথে কি করছিল? সরি তোরা একসাথে কি করছিলি? রিমনের এমন চকচকে মুখ দেখে অরিট্রান একটা বিরক্তিকর চাহনি দিল। তারপর বলল, কি করেছি তা বলতে আমি বাধ্য নই। রিমন নিজের চুল পেছনে নিতে নিতে বলল, জানতাম এমন একটা অ্যান্সার দিবি, তবুও ভদ্রতার খাতিরে প্রশ্নটা করেছি। এবার আসল কথায় আসি। রিকশায় বসে ওয়াসেনাথ পেছনে চেঁচিয়ে লাল নয় সাদা গোলাপ কেন বলছে? ওটা কি তুই জিজ্ঞেস করেছিস? রিমন ভুরু নাচাচ্ছে ক্রমাগত, আর মুখে একটা হাসি। অরিট্রান পানির গ্লাস হাতে নিয়ে গটগট করে সব পানি খেয়ে শান্ত ভঙ্গিতে বলল, কাল চলে যাব। আজ তোর সাথে ফালতু কথা বলে মেজাজ খারাপ করতে চাই না। যা এখান থেকে, ঘুমা। রিমন অরিট্রানের বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। আজ তোর সাথে ঘুমাবো। অরিট্রান চকিতেই তাকিয়ে চিৎকার করে বলল। হোয়াট? রিমন জবাব দিল না। বুকের মাঝে হাতুড়ি পিটা হচ্ছে, বয়সে জড়ো হয়ে আছে। তবুও কত কত সাহস কাজে লাগিয়ে অরিট্রানের কয়েক ঘন্টার খবর বের করতে চাচ্ছে। কিন্তু অরিট্রান এত সহজে বলবে না, তাই টেকনিক কাজে লাগাচ্ছে। অরিট্রান গুমট মুখ করে রিমনের সামনে এসে দুহাত বুকে ভাঁজ করে বলল, তুই ফালতু বকা বাদে কিছু যদি পারতি, এতদিনে নিজের একটা উন্নতি করতে পারতি। এবার গেট লস্ট। রিমন বুঝলো অরিট্রান রেগে আছে, তাই বলল, দাদাজান আসবে কাল সকালে। ভালো, আমার রুম থেকে বেরিয়ে যা। আচ্ছা তুই একা ঘুমাস কেন? অরিট্রান বলল, আবার ফালতু কথা। আরে বল না, কাল তো চলেই যাবি, একটু ঘুমাই। দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তুই। পাগলের কথা থেকে একটা কথা মনে এসেছে দোস্ত, তুই কত কিউট করে পাগলি বলেছিস, আমি তো ফিদা। অরিট্রান কিছুক্ষণ থেমে লাল চোখে তাকালো রিমনের দিকে। ঘুমানো বলে রিমন সাবধানে নিজের জীবন বাঁচিয়ে দেয় একদর। রিমিকে কল করে জিজ্ঞেস করবে কি কি করেছে এরা দুজন। কাল অরিট্রান চলে গেলে না হয় ওয়াসেনাথকেই জিজ্ঞেস করবে। না জানা পর্যন্ত শান্তি নেই তার। রাত গভীর খুব, ঘুমে দেশবাসী মরমর অবস্থা। কিন্তু সবার মাঝে থেকে ও অরিট্রানের চোখে ঘুম নেই। হোটেলের নিচের বাগানে সে হাঁটাহাঁটি করছে। তার কিছুটা দূরে দাঁড়িয়ে কয়েকজন গার্ডস।
বাগানে অনেক গাছপালা, শান্ত নির্জন রাত, ঠান্ডা একটা মৃদুল হাওয়া বইছে, বাতাসে যেন মিষ্টি একটা গন্ধ। অরিটনের কাছে সে গন্ধের চাইতেও তীব্র তার গায়ের গেঞ্জির গন্ধটা। অরিটন সন্দেশের টি শার্ট গায়ে এখনো ঘুরছে। এই শহর, এই দেশ তার পছন্দ না। এই দেশের চাইতে তার কাছে কম মানুষ, কম ঝলঝল, শান্ত বিদেশি ভালো লাগে। লাগে বললে ভুল হবে, লাগতো। এত বছরের জীবনে এই প্রথম এই দেশটার প্রতি তার অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে এই দেশ ছেড়ে তার না যাওয়াই ভালো। আগে কখনো দেশের মাটিতে সেভাবে ঘোরা হয়নি, কিন্তু এবার তো মাটির সাথে বৃষ্টির একটা গন্ধ গায়ে মেখে আছে। ভালো লাগছে না তার যেতে। শুধুই কি দেশের প্রতি তার মায়া জমেছে? কথাটা মনের মাঝে বারবার উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু অরিটন পাত্তাই দিল না। এমন একটা ভাব নিয়ে পায়চারি করছে। সময় নিজ গতিতে ছুটে চলেছে। অন্ধকার গাঢ় হচ্ছে। ল্যাম্পপোস্টের সাদা আলো এসে পড়েছে অরিটনের ঠিক মাথার কাছে। বেঞ্চিতে বসে পড়ে অরিটন শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। চারদিকে নীরবতার গুমোট একটা ব্যাপার খেলা করছে। সেই নীরবতায় আবার যোগ হয়েছে অরিটনের নিস্তব্ধতা। মাঝে মাঝে নিস্তব্ধতাকে ঠেলে বিচলিত হচ্ছে অরিটনের মন। পীড়াপিড়ি করে বোঝাতে চাচ্ছে কিছু একটা। অরিটনের মনটা আজ ভীষণভাবে দগ্ধ। মনে বারবার একটা বিষণ্ণতা কাজ করছে। থেকে থেকে উকি দিচ্ছে ওয়াসেনাতের মুখ। হাস্যজল সেই মুখ, অদ্ভুত রঙে আবৃত দুটো চোখ, লাল লাল গাল, আর সেই মায়াকাড়া মুখ। অরিটন চিন্তায় ডুবে এসবই ভাবছে। মনের কানায় কানায় যেন মেয়েটার মায়া ভরে উঠেছে। মনে হচ্ছে তার চিন্তায় ডুবেই পার করতে পারবে বহু সময়। আচ্ছা, এই দেশটা ছেড়ে গেলে কি ওয়াসেনাতকে পাওয়া যাবে? অরিটন চমকে উঠে নিজের চোখ আকাশ থেকে ফিরিয়ে নিল। একটা মেয়েকে নিয়ে এতটা ডেসপারেট কি করে হতে পারে সে? তার সব চিন্তা ঠেলে বারবার ওয়াসেনাত চলে আসছে। কেন? অরিটন উঠে দাঁড়ালো, আরও কিছুক্ষণ হাঁটলো। হঠাৎ তার নিজের কথা মনে পড়ে সে নিজেই হেসে ওঠে। আমার বউ? নিজের বউ? অরিটন নিজে নিজেই বলে। বিয়ে না করে অরিত্রাণ খানের বউ আছে, অদ্ভুত। অরিটন কয়েক দফা নিজের সাথে একা নীরবে কাটিয়ে উপরে চলে আসে। জামা কাপড় গুছিয়ে সে বিছানায় গায়ে লিয়ে দিল। কালার কোথাও যাবে না। ভার্সিটি রীতি হয়েছে, নকল নুহাস বাদ পড়েছে, ওয়াসেনাত নামটাও বাদ। অরিটন বাদ দিতে পারল না। মাথা থেকে সব ছুড়ে দিতে চাচ্ছে, তাও পারছে না। অনেকটুকু জায়গা জুড়েই ওয়াসেনাত নিয়ে নিয়েছে। রিমন অরিটনের রুমে উকিচুকি দিতেই ধারাম করে নিচে পড়ে যায়। বেসামালভাবে দাঁড়িয়েছিল, তাই সে পড়ে গেছে। অরিটন ভুরুজোড়া কুচকে তাকিয়ে আছে। রিমনের কার্যকলাপগুলো তার মোটেও পছন্দ না। অরিটন রিমনের সামনে এসে দাঁড়িয়ে বলল, এমনভাবে উকি দিচ্ছিস মনে হচ্ছে আমি মেয়ে নিয়ে রুমে বসে আছি। মেয়েও না, বউ নিয়ে। তাই এত কেন আগ্রহ শুনি? রিমন হাত ঘষতে ঘষতে বলল, এমনিই একটু আগ্রহ দেখালাম। তুই তো আস্ত একটা আগ্রহ জাতীয় জিনিস, তাই না? আবার তুই নাকি রিহানকে ছেড়ে দিলি না মেরে? কেন? যাকে বাড়ার জন্য এত দূর আসা, নকল মানুষ সেজে ভার্সিটিতে যাওয়া, আরও কত কি করলি। কাগজপত্র পাওয়া গেছে জানি, তবুও তো অরিত্রাণ খান মানুষ ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাহলে কেন দিলি? মাপ করতে তো অরিত্রাণ খান শেখেনি। এটা কি ছিল? অরিত্রাণ খান আজও মাফ করতে পারে না। কি হলো? এটা কি? কেন ছেড়ে দিলি? রিমনের সিরিয়াস ভঙ্গির প্রশ্ন শুনে অরিটন নিজের ব্যাগপত্র গার্ডসদের হাতে তুলে নিতে বলে হাঁটা শুরু করে। ফর্মাল ড্রেসে আজ আর নুহাস না, অরিটন খান বলেই তাকে মনে হচ্ছে। রিমন অসহায়ের মতো তাকিয়ে আছে অরিটনের যাওয়ার দিকে। অরিটনের এই হঠাৎ চুপ করে যাওয়া অভ্যাসটা নিতে পারে না রিমন। এমন কেন ছেলেটা? সবসময় বলে সিরিয়াস হ, সিরিয়াস হ, কিন্তু যখনই সিরিয়াস হয়ে কিছু জিজ্ঞেস করে তখনই এমন গুমট মেরে যাওয়া, যেন অরিটনের জীবনের প্রধান এবং একমাত্র কাজ। সবসময় এমন না করলেও তো পারে অরিটন, কিন্তু এটাও জাতিগত সমস্যা বলেই তার মনে হয়। হুটহাট চুপ, বিরক্তিকর। কথাটা বলে রিমন গম্ভীর মুখে অরিটনের পেছনে পেছনে হাঁটা শুরু করে। গাড়ি চলছে নিজ গতিতে। অরিটন ফোনে চোখ রেখে থাকলেও মাঝে মাঝে আর চোখে জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করছে। রিমন মাথা উঁচিয়ে কিছুক্ষণ পর পর অরিটনের ফোনের স্ক্রিনে চোখ দিচ্ছে। তার ধারণা কালকে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যা সে জানে না, আর তা জানা খুবই প্রয়োজন। একটা ফুলের দোকান ক্রস করতে অরিটন বলল, গাড়ি পেছনে নাও। রিমন এত সময় প্রচণ্ড বিরক্ত। সে জানে তার বিরক্ত হওয়া আর না হওয়া একই ব্যাপার। আর যাই হোক, তার দিকে তো আর অরিটন একটুও নজর দিবে না, তাই সে ফোন নিয়ে ব্যস্ত। অরিটন গাড়ি থেকে নেমে একটা সাদা গোলাপ কিনে নিল। কেন নিল তা জানা নেই। হঠাৎ গোলাপগুলো দেখে তার কেমন যেন একটা অনুভূতি হয়েছে, যার কারণে অনুভূতি আর চেপে রাখতে না পেরে সে কিনে নিল একটা গোলাপ। অরিটন গাড়ি থেকে নামতেই বুকের ভিতরে কেমন একটা হুহুক করে উঠল। মনে হচ্ছে খুব যত্নের প্রয়োজনীয় কিছু রেখে যাচ্ছে, যা তার খুবই প্রয়োজন। নিজের সানগ্লাস খুলে অরিটন আর একবার প্রাণ খুলে নিঃশ্বাস নেয়।
এই দেশ ছাড়তে হচ্ছে মনের সম্পূর্ণ বিরুদ্ধে যে। অরিটান ডান পাশ থেকে বাম পাশে ফিরতে একটা বড় ঝটকা খাওয়ার মতো চমকে উঠল। এটার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। এয়ারপোর্টের সামনেও অসেনাত একটা ছেলের কাঁধে বাম হাত রেখে প্রাণ খুলে হাসছে। হাসিটা বড্ড অমায়িক, মনোমুগ্ধকর। অরিটানের জানা মতো অসেনাতের ভাই নেই, তবে এই ছেলেটাকে এটা ভাবাচ্ছে। ও অসেনাতের হাতের দিকে তাকিয়ে আছে অরিটান। হলুদ জামা, লম্বা সিল্কের হাতাটা জড়িয়ে রাখা হাত ছেলেটার কাঁধে শান্ত ভঙ্গিতে লেপ্টে আছে। ছেলেটাও মনোমুগ্ধকর হাসি হাসছে, যেন কত আপন তারা, কত কাছে। কাছের কথাটা ভাবতে অরিটান নিজের চাহনি আরো গভীর করে তাকায়। তার চোখের দুই কার্নিশে লাল লাল রক্তের ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। কিছুক্ষণ আগে সব চিন্তা ফেলে তার রাগে হঠাৎ শরীর জ্বালা করে উঠছে। এই দৃশ্য যেন খুবই ভয়ঙ্কর, যা দেখা মাত্র শরীরের রক্ত টকবগে উঠছে তার। জ্বলন্ত চক্ষু মেলে তলিয়ে আছে অরিটান আর ভাবছে হঠাৎ এত হাসি উপচে পড়ার কারণ কি। ভাইয়া, এবার আমার গিফটগুলো দে। অরূপ অবাক চোখে তাকিয়ে বলল, জীবনে শুনেছিস এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে ফকিরের মতো গিফট খুঁজতে? ও আসু, তুমি শুনেছ? অরূপ অসেনাতের দিকে তাকিয়ে বলতে অসেনাত আবার এক দফা হেসে অরূপের কাঁধে হাত রাখে। হাসি আটকে পড়ল। ফকিন্নি একটা, বুঝলেন? রিমি দাঁত কিরমির করে বলল, ফাইজলামো হচ্ছে ভাইয়া, এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। এতদিন পরে দেশে এসো তুই আমার সাথে টিটকিরি মারোস? অরূপ ইনোসেন্ট একটা ভাব মুখে টেনে বলল, তুই কি আমার বন্ধু লাগিস যে টিটকারি করব? ভাইয়া আবার? অরূপ হেসে বলল, আচ্ছা আচ্ছা, গিফট বাসায় গিয়ে পাবি। আগে গাড়িতে উঠতে দে আমাকে। আর আব্বু আম্মুকে কিছু বলেছিস? হাসানের রিমি দুজনেই চেঁচিয়ে বলল। না! অরূপ রিমির ভাই, এতদিন লেখাপড়া এবং কাজের জন্য অস্ট্রেলিয়ায় ছিল, আজ দেশে এসেছে। রিমির সাথেও অসানাতের বন্ধুত্ব ছোটবেলা থেকে। সেই সূত্রে তার পরিবারের সাথেও তার সম্পর্ক গভীর। অরূপ আজ আসবে এটা তার বাবা মাকে জানানো হয়নি, সারপ্রাইজ দিবে তাই। রিমি আর ওয়াসেনাত জানতো, তাই গাড়ি নিয়ে অরূপকে নিতে এসেছে। অরিটানকে শটাং হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি পিছিয়ে এসে বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? তোর জিনিস নিয়ে যাওয়া হয়েছে, চল। অরিটান জবাব দিল না। গাড়িটা চোখের সামনে মিলিয়ে গেল। তারপরে অরিটান চোখ সরিয়ে নিল না। তার মনে কি চলছে রুবেন বুঝতে না পেরে আবার ধাক্কা দিয়ে বলল, কিরে যাবি না? অরিটান গম্ভীর মুখে বলল। না, যাব না। কথাটা বলে অরিটান আর দাঁড়ালো না, আবার গাড়িতে উঠে বসলো। রিমন কিছুই বুঝল না, মাথা তার ফাঁকা ফাঁকা হয়ে আছে। অরিটান গলা হাঁকিয়ে সামনে তাকিয়ে পড়ল। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। ড্রাইভার চমকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। গাড়ির শব্দে রিমনের হুঁশ আসে। সে দ্রুত লাফিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসে। অরিটান অন্যমনস্ক হয়ে ভাবছে ছেলেটাকে, কি সম্পর্ক তার সাথে ওয়াসেনাতের। ওয়াসেনাতের কি বয়ফ্রেন্ড আছে? তাহলে সে কি কাউকে ভালোবাসে? কথাটা ভাবতেই দম বন্ধ হওয়া একটা অনুভূতি হয় অরিটানের। টেনে নিজের গায়ের ব্লেজার খুলে ফেলে, শার্টের উপরে কিছু বোতাম খুলে ফেলে, হাঁসফাঁস করে। কেমন একটা অনুভূতি হচ্ছে। এই দেশে থাকতে ইচ্ছে করার প্রয়োজনটা তাহলে কি অসেনাত? অরূপের সাথে তাদের বাসায় এসেছে অসেনাত আর রিমি। আজ অনেক বছর পর ভাইকে কাছে পেয়ে রিমির খুশি দেখার মতো। বাড়িতে একটা খুশির আমেজ পড়েছে। অরূপ তার পরিবারের সাথে খুশি বিনিময় করছে আর তাদের জন্য নিয়ে আসা জিনিসগুলো দেখাচ্ছে। ওয়াসেনাত সোফার একটা কোণে বসে আছে, মনটা অস্থির আবদ্ধ হয়ে আছে গতকাল থেকে। মনটা তার কথা শুনছে না। অদ্ভুত সব ইচ্ছে যাচ্ছে মনে, ভীষণভাবে টানছে তাকে কালকের সেই সময়টা। লোকটাকে দেখতে ইচ্ছে করছে খুব। এত ইচ্ছে তার আগে কখনো করেনি। সে প্রেমে সিক্ত হয়েছে। কথাটা যেন বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে অবাধ্য মন। অরূপ ওয়াসেনাতের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। ওয়াসেনাত হিজাব পছন্দ করে, তাই অস্ট্রেলিয়ার মতো দেশ থেকেও তার জন্য হিজাব নিয়ে এসেছে। অরূপ নিজের রুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখছে ওয়াসেনাত আগের মতো অন্যমনস্ক হয়ে বসে আছে। অরূপের দৃষ্টি স্থির। মেয়েটার প্রেমে সে হেরেছে বহু আগে। সে প্রথম দেখায় প্রেমে পড়েছিল। তখন তো ওয়াসেনাত খুব ছোট, কতই আর বয়স হবে, 13 থেকে 14 হবে। যখন ছেড়ে গিয়েছিল তখনও ছোট ছিল, কিন্তু আজ বহু বছর পরে দেখে তার মনে হচ্ছে মেয়েটা ছোট নেই। চোখে মুখে এখন লাজুকতা আছে, যেন সদ্য ফোটা ফুল লাজুক হেসে নেতিয়ে পড়ছে। তবে বদলায়নি কিছু, শুধু চোখ হয়েছে অদ্ভুত কিছু ভালো লাগা। সে চোখে আজও সে হেরে যায়, নিজেকে ডুবিয়ে ফেলে। ভয়ঙ্করভাবে হাঁটু কাঁপে এর সামনে আসলে। অরূপ অসেনাতের পাশে এসে বসে, তার দিকে চোখ রেখে তাকিয়ে থাকে। খুবই চিন্তায় মগ্ন অসেনাত। এত চিন্তা কিসের? সে কি অরূপের কথাই ভাবছে? অরূপের মুখে খুশির জল নামে, মৃদু স্বরে আদুরি গলায় ডাকে, ওয়াসু। অসেনাতের তেমন হেলদুল হলো না, সে আগের মতো বসে আছে। অরূপ আবার হালকা গলায় ডাক দিল, ওয়াসু। অসেনাত এবারও শুনল না। অরূপ এবার উচ্চ শব্দে ডাক দিল, ওয়াসেনাত। সাদায় চমকে উঠে পাশে তাকালো অসেনাত। অরূপকে নিজের এত কাছে বসে থাকতে দেখে চট করে সোফার কোনায় চলে গেল। অরূপ শরীর দুলিয়ে হেসে পড়ল, ভয় পেলে নাকি?
ওয়াসেনাত লাজুক একটা হাসি দিয়ে বলল। আরে না ভাই, কখন এসে বসছেন আমি তো টেরই পেলাম না। অরূপ গভীর চাহনি দিয়ে তাকিয়ে বলল। পাবে কিভাবে? তুমি তো নিজের ভাবনায় হারিয়েছিলে, তাই এত চিন্তা কার নামে বরাদ্দ করেছো শুনি? আর হ্যাঁ, এমন বাজে একটা শব্দ ভাইয়া বলে একদম ডাকবে না। ওয়াসেনাত প্রথমে হালকা হাসলো, পরে বলল। তাহলে আপনাকে কি বলে ডাকবো ভাইয়া? আবার ভাইয়া? বাজে লাগে শুনতে। বারে, রিমির ভাই মানেই তো আমার ভাই। মোটেও না। রিমির ভাই মানে কি আমি জাতির ভাই? জাতির না, কিন্তু আমাদের মতো মেয়েদের ভাই তো। অরূপ ক্ষুব্ধ গলায় বলল। তাহলে তো আমার বউ আমাকে ভাই ডাকবে, এটাই বলতে চাচ্ছ তুমি? ওয়াসেনাত নিজের দুগালে দুহাত দিয়ে বলল। তওবা তওবা, কি বলেন ভাইয়া? আপনার বউ আপনাকে বরং জান, কলিজা, বাবু, বেবি, আরো কত কি আছে না, ওই সব নামে ডাকবে। অরূপ মাথার ঝাঁকড়া ঝুল চাকিয়ে হাসে, তারপর মনে মনে বিড়বিড় করে বলে। তো ডাকো না ওইসব নামে। ওয়াসেনাত না শুনতে পেয়ে বলল। কিছু বললেন ভাইয়া? অরূপ বিরক্ত গলায় বলল। প্রতি কোথায় একবার ভাইয়া ডাকা কি খুব প্রয়োজন? ওয়াসেনাত হেসে দিল। অরূপ মুগ্ধ নয়নে সে হাসি দেখছে। প্রথম দেখা হয়েছিল ভরা বর্ষায়, রিমিকে স্কুল থেকে নিয়ে আসার সময়। তখনই তরতর করে বৃষ্টি পড়ছিল। সেদিন হেসে হেসে বৃষ্টিতে ভিজছিল ওয়াসেনাত। আজও মনে পড়ল, সারা শরীর শিরশির করে কাঁপে তার। সেই হাসির প্রেমে পড়ে আজও নিজেকে সামলে উঠে একবারও বলতে পারল না ভালোবাসি। মনে মনে গভীর ভয় পায় সে, তবে সে জানে ওয়াসেনাত তারই হবে, শুধু অপেক্ষা সেই সময়ের। অরূপের মা এগিয়ে এসে ওয়াসেনাতকে উদ্দেশ্য করে বলল। আম্মু, তুমি আজ না গেলে হয় না? মানে আজ তো হলে যাবে না। রিমি তো কিছুদিন এখানেই থাকবে। এতদিন পর অপূর্ব এসেছে, তুমিও থাকো। ওয়াসেনাত দ্রুত বলল। না আন্টি, আজ বাবাও আসবে, যেতে হবে, থাকা যাবে না। ওয়াসেনাতের বাবা আসবে কথাটা শুনে অরূপের মুগ্ধ হওয়া চোখ মিলিয়ে গেল। সে ভেবেছে আজ ওয়াসেনাত এই বাড়িতে থাকবে, ছাদে বসে একটু আড্ডা দিবে। না না, কথা ছিল ওয়াসেনাতকে দেখবে। তৃষ্ণাটা বহুদিনের, তার তো শুধু দেখতেই ইচ্ছে করে। অরূপ করুণ চোখে মায়ের দিকে তাকালো। মা যেন চট করে ছেলের মনের কথা ধরে ফেলে বলল। না, আজ তোমাকে যেতে দেব না। আজ এখানেই থাকবে, তোমার মায়ের মতো আমি। আর আমার কথা রাখবে না? ওয়াসেনাতের দুর্বল জায়গায় আঘাত পড়েছে, তবুও সে অনড়ভাবে বলল। বাবা না আসলে আমি সত্যি থাকতাম আন্টি। আজ অনেক দিন পরে বাবা আসছে, আমাকে না দেখলে তার মন খারাপ হবে। অরূপের মা একবার অসহায় চোখে তাকাতে ওয়াসেনাত করুণ দৃষ্টি নিক্ষেপ করে। মেয়েটা বড্ড মায়াবী, একদম আদর আদর লাগে, এমন দৃষ্টি উপেক্ষা করা যায় না। অরূপের মা মুস্কি হাসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন। আচ্ছা, তবে খেয়ে যেতে হবে। ওয়াসেনাত প্রাণ খুলে একটা হাসি দিয়ে বলল। তা তো অবশ্যই আন্টি, আমি তো নিজের হাতে খেতেই পারি না, হাতের প্লাস্টার। হাত উছিয়ে নিরীহ ভঙ্গিতে দেখালো ওয়াসেনাত। অরূপ ওয়াসেনাতের হাতের দিকে তাকিয়ে প্রস্তুত ছুড়ল। হাত কিভাবে ভেঙেছে বলে না যে? ওয়াসেনাত থতমত খেয়ে চুপসে যায়। রিমি এগিয়ে এসে বলল। আর বলিস না ভাইয়া, একটা বাজে ছেলে পড়ে ভার্সিটিতে, সে ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে। অরূপ মুহূর্তে রেগে বলল। প্রতিবাদ করলে না তুমি, আর বিচার দেওয়ার উচিত ছিল তোমার, দিয়েছো। ওয়াসেনাত হেসে উড়িয়ে দিয়ে বলল। তার প্রয়োজন ছিল না ভাইয়া, সে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলেও এরা বোখাটে ছেলে, এদের ছেড়ে দেওয়া উচিত না। ওয়াসেনাত হেসে বলল। আরে না, উনি তেমন ছেলে না। আর ক্ষমা মহান গুণ, যে করতে পারে না সে প্রকৃত ভালো মানুষের কাতারেই পড়ে না। অরূপ দাঁড়াতে দাঁড়াতে বলল। বেশি ভালো মানুষ হওয়ার ইচ্ছে তোমার মনে হয়, তবে এত ভালো মানুষই ভালো নয়। অরিটন হোটেলে আসলো না। নুহাসের রূপে ভার্সিটির হলে এসে ওয়াসেনাতকে খুঁজছে। তারা বলেছে ওয়াসেনাত তার রিমি হল থেকে ছুটি নিয়েছে। কথাটা যেন অরিটনের বুকে তীরের মতো বিচ্ছে। লন্ডভন্ড লাগছে সব। এতটা বিচলিত সে নিজেকে কখনো হতে দেখেনি। অরিটনের আজ নিজেকে বড্ড একা মনে হচ্ছে। বুকের মাঝে একটা হারানোর ভয় গট করে চেপে বসেছে। কেন হচ্ছে তার এমন? সে তো তার হৃদয়কে ভয়, ভীতি, আবেগ, অনুভূতি, দয়ামায়া থেকে সরিয়ে নিয়েছে বহু আগে। তৈরি করেছে পাথরের হৃদয়। তার পেছনে তারই গার্ডসরা এটাই বলে বেড়ায়। শুধু গার্ডস না, অনেক মানুষই বলে সে দয়ামায়াহীন পাথরের তৈরি হৃৎপিণ্ডের অধিকারী। শেষবার তার মায়া হয়েছিল মার্ককে খুন করার সময়। এই মার্ক তার উচ্চ স্তরের প্রথম ধাপের প্রথম সিঁড়ি ছিল, যাতে সে উঠেই এগিয়ে এসেছে এত দূর। তার রক্তাক্ত শরীর দেখেই তার বুকে শেষবার মায়া হয়েছিল। বেচারা বাঁচার জন্য আকুতি মিনতি করেছিল, কিন্তু সে ছাড়েনি। কেটে টুকরো টুকরো করেছে তার গায়ের প্রতিটি খাঁজ, হাত, পা, মাথা সব আলাদা করেছিল। এতে তারও দোষ ছিল না।
বেঁচে থাকতে হলে মার্কে সরিয়ে দেওয়া ছাড়া তার কাছে উপায় ছিল না। সে মার্কে নামালে মার্ক তাকে মেরে দিত, তখন হয়তো সেও দয়া করতো না। তবে মার্ক তাকে ক্ষুধায় মরা থেকে বাঁচিয়েছে। আর ভয়, সেটা প্রথমবার হয়েছিল মায়ের গলা কাটা দেহ দেখে। বারবার মনে হয়েছিল মা যাতে বেঁচে যায়, কিন্তু বাঁচল না। তার সামনে বড় বড় সবুজ চোখ মেলে দম ছেড়েছিল। আর শেষবার হয়েছিল ইহানকে বন্ধু ভেবে নিজের সব সম্পদ তার হাতে তুলে দেওয়ার সময়। যতবারই তার ভয় হয়েছে ততবারই সে হেরেছে, যার কারণে ভয়টা তার তীব্র হচ্ছে। অরিটন মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বসে আছে। ভয়ে তার বুকের একটা পাশ ধিকি ধিকি শব্দ করছে। সে অরিটন খান। এসব ভয় মায়া দয়া তো সেই অনেক বছর আগেই ছেড়ে এসেছে। তবে আজ কেন আবার নতুন করে ভয় জাগছে মনে? তাহলে কি আবার কিছু হারিয়ে ফেলবে? কথাটা যেন অরিটনকে ভেতর থেকে কুকড়ে তুলছে। মেয়েটার সাথে তার দেখা খুবই কাকতালীয়। একবার না বহুবার দেখা হয়েছে, সবই কাকতালীয়। কিন্তু আজ সে নিজে দেখা করতে চাচ্ছে, তার পারছে না। কাকতালীয় দেখা হলেও সে যখন চশমার ফ্রেমের উপর দিয়ে ওয়াসেনাতকে লুকিয়ে দেখত, তা তো কাকতালীয় না। আর চোখের সবার অগোচরে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা, সেটাও কাকতালীয় না। তার ছোঁয়া ভেতর থেকে কেঁপে ওঠাটাও কাকতালীয় না। হৃৎপিণ্ডের এই শব্দও কাকতালীয় না। এত অনুভূতি, আবেগ কোথা থেকে আসছে, সেটাই অরিটনের মাথায় আসছে না। তার এত অনুভূতির নাম কি? অরিটন নিজের ব্লেজার পেছন থেকে নিয়ে তার ভেতর থেকে সাদা গোলাপ হাতে নেয়। ফুলটা কেনেছিল। অরিটন দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ এই দৃশ্য দেখার পরে মাথাটা গেল তার। সব এলোমেলো হয়ে গেছে। কে সেই ছেলে? কেন এত কাছাকাছি দাঁড়িয়েছিল? কেন আবার এত হাসি? সব যেন তাকে এলোমেলো করে দিল। পাগলের মতো কি সব করে বেড়াচ্ছিল। হঠাৎ নিজেকে পাগল পাগল লাগছিল। মেয়েটা যে তার এত কাছের, তা হঠাৎ করেই তার মনে হচ্ছে। খুব প্রয়োজনীয় মানুষ সে। অরিটনের শান্ত মন আবার অশান্ত হয়ে ওঠে মুহূর্তে। তার জানা প্রয়োজন ছেলেটা কি সত্যি ওয়াসেনাতের খুব কাছের কেউ। অরিটনের বুকে জ্বালা করছে। মনে মনে সে খুবই অবাক। সে অরিটন খান জেলাস হচ্ছে। রিমির বারান্দায় দাঁড়িয়ে ওয়াসেনাত অশান্ত মন নিয়ে বড্ড বিরক্ত সে। যাকে নিয়ে এত ভাবনা, এত চিন্তা, সে কি তার কথা ভাবে? মোটেও না। ছেলে তো ছেলে না, যেন আগুন। সবসময় কেমন রেগে রেগে থাকে। শীতল মুখেও ভয়ঙ্কর রাগ তার। এত ঠান্ডাভাবেও কেউ রেগে থাকতে পারে? এটা ওয়াসেনাতের জানা ছিল না। গুমট মেঘের মতো মুখ, লম্বা লম্বা আঙ্গুল দিয়ে সিল্কি চুলগুলো সা করে উড়িয়ে দেওয়ার সে ভয়ঙ্কর ভঙ্গি, মারাত্মক চাহনি। ওয়াসেনাত অবাক হয়ে নিজে নিজে বলে ওঠে, ছি, একটা ছেলেকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা মোটেও উচিত না ওয়াসু। পাপ হবে, পাপ। কথাগুলো বলে আবার নিজে নিজে হেসে ওঠে ওয়াসেনাত। আবার হঠাৎ করে মুখটা কালো হয়ে যায়। যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, তার কি আদৌ ওয়াসেনাতের কথা মনে পড়ে? কালকে সেই তুমি কে কথাটা মনে পড়তেও ওয়াসেনাতের ছোট মনে অসংখ্য মেঘ বাসা বাঁধে। সে কি জানে কতটা কষ্ট পেয়েছে এই কথাটাই ওয়াসেনাত? মনটা কাচের মতো ঝনঝন করে ভেঙে টুকরো হয়েছিল তখন। ওয়াসেনাত অভিমানী চোখে বাহিরে চোখ রাখে। অরূপ অনেকক্ষণ থেকে ওয়াসেনাতকে পর্যবেক্ষণ করছে। মেয়েটা এত কিভাবে? অরূপ গলা ছেড়ে বলল, বাসায় যাবে নাকি আজ থাকবে? ওয়াসেনাত আবার একবার চমকে তাকায়। অরূপের তীক্ষ্ণ নজর। ওয়াসেনাত আমতা আমতা করে বলল, এখনই যাব ভাইয়া। অরূপ বিরক্ত, খুবই বিরক্ত সে। মেয়েটা কথায় কথায় ভাইয়া বলে। আশ্চর্য, তার বউ হয়ে যখন আসবে তখনই কি ভাইয়া ভাইয়া ডাকবে? ছি! কথাটা ভেবেই অরূপ নাকমুখ কুচকে নিয়ে ওয়াসেনাতকে বলল। ভাইয়া ডাকবে না বলে দিলাম। ওয়াসেনাত দুষ্টমি করে হেসে বলল। কেন ভাইয়া? অরূপের মাথায় হাত, রাগে দু হাতে চুল টেনে পড়ল। ডাকো ভাইয়া, বেশি বেশি করে ডাকো। এই ডাকের ইতি একদিন করেই ছাড়বো। এখন বলো, এত কি চিন্তা করো সারাদিন? ওয়াসেনাত থমথমে হয়ে বলল, কই কিছু না তো। কিছু তো একটা আছে, সামথিং সামথিং। ওয়াসেনাত হেসে বারান্দা থেকে বেরিয়ে যেতে যেতে বলল। নাথিং নাথিং ভাইয়া। আবার বলে অরূপ ওয়াসেনাতের পেছনে ছুট লাগায়। ওয়াসেনাত সবার থেকে বিদায় নিয়ে সিঁড়ির দিকে যেতেই অরূপ ঘর থেকে বেরিয়ে আসে। ওয়াসেনাত বলল, ভাইয়া কোথায় যাচ্ছেন? তোমাকে দিয়ে আসবো। দরকার নেই, আমার বাড়ি তো কাছে, আর রিক্সা নিয়ে নিব আমি। অরূপ নাচরবান্দা হয়ে বলল। না, আমি দিয়ে আসবো, চলো। ওয়াসেনাত অনেকবার বলল, অরূপ শুনল না। এত জার্নি করে এসেও সে ওয়াসেনাতকে দিয়ে আসবে, এটা ওয়াসেনাতের খুব ভালো লাগছে। একটা বড় ভাই এমনই হয় বুঝি। তারও প্রয়োজন ছিল, কিন্তু তার তো ভাইও নেই, বোনও নেই। কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওয়াসেনাতের গভীর থেকে। অরূপের বেশ ভালো লাগছে, পাশাপাশি হাঁটছে। গাড়ি নিয়ে নিয়ে রিক্সায় গেলে আরো ভালো হতো, কিন্তু ওয়াসেনাত কি না কি ভাবে তা চিন্তা করে সে আর রিক্সা নিল না। ওয়াসেনাত গেটের বাইরে এসে দাঁড়িয়েছে। অরূপ গাড়ি নিয়ে এসেছে।
গাড়িতে উঠতে যাবে এমন সময় অরূপের মনে পড়ে ওয়াসেনাতের জন্য নিয়ে আসা জিনিসগুলো তো সাথে নেয়নি। অরূপ বেরিয়ে পড়ল। ওয়াসেনাতকে বলল। তুমি ভিতরে বসো। ওয়াসেনাত চিন্তিত হয়ে বলল, কিছু কি ফেলে এসছেন? খুব প্রয়োজনীয়, নিয়ে আসি, তুমি বসো। অরূপ যাওয়ার দিকে তাকিয়ে থেকে ওয়াসেনাত গাড়ির দরজা খুলতে হাতে টান পড়ে। ওয়াসেনাত অবাক হয়ে তাকিয়ে আছে, চোখ বাড়িয়ে আসার উপক্রম। এই লোক এখানে কেন? ওয়াসেনাত নিজেকে সামলিয়ে বলল। নুহাস সাহেব, আপনি এখানে কেন? 3টা প্রশ্নের একটার উত্তর না দিয়ে অরিট্টান একটানে ওয়াসেনাতকে কোলে তুলে নিল। ওয়াসেনাত যেন আকাশ থেকে পড়ল। হা করে তাকিয়ে আছে অরিট্টানের মুখের দিকে। আর অরিট্টান, সে ভাবলেশীনভাবে হেঁটে চলেছে। ওয়াসেনাত অরিট্টানকে ধরে নি। অরিট্টানের কেন যেন ব্যাপারটা পছন্দ হলো না। ওয়াসেনাতের দিকে না তাকিয়ে বলল, আমার গায়ে নসোজেনিক রোগ নেই, সো গলা জড়িয়ে ধরো। ওয়াসেনাত চরম আশ্চর্য হয়ে হা করে আছে। ছোঁয়াচে রোগ নেই কথাটা হাস্যকর হলেও সে হাসছে না। সে অবাক, মহা অবাক। এমন কিছু এই জীবনে আশা করেনি সে। অরিট্টান গলার কণ্ঠ গম্ভীর করে বলল। ছেড়ে দিব? কথার তালে তালে সে ওয়াসেনাতকে একটু ঝুলিয়ে দিল। ভয়ে চোখ বুজে নিয়ে ওয়াসেনাত দুহাতে অরিট্টানের গলা জাপটে ভাবছে, আজ সূর্য কি উঠেছে নাকি উঠেনি? এসব কি হচ্ছে? সে কি বেঁচে আছে নাকি মারা গেছে? এমন অদ্ভুত আশ্চর্য জিনিস স্বপ্নেই হচ্ছে মনে হয়। অরূপের বাম হাতে ডিজাইন করা প্যাকেট ঝুলছে, বাম হাতে গাড়ির চাবি। চাবিটা ঘোরাতে ঘোরাতেই গাড়ির সামনে এসে দাঁড়ায় অরূপ। গাড়ির ভেতরে একবার উকি দিয়েই চমকে ওঠে সে। ওয়াসেনাতকে ভেতরে বসে থাকতে বলেছিল সে, কিন্তু কোথায় গেল ওয়াসেনাত? দুশ্চিন্তা ভয় নিয়ে অরূপ চারপাশে চোখ বুলিয়ে দেখে, কোথায় গেল মেয়েটা। অরূপ চারপাশে দৌড়ে একটা রাউন্ড দিয়ে আসে, কোথাও নেই ওয়াসেনাত। ভয়ে তার মুখটা আড়ষ্ট হয়ে উঠেছে। এভাবে মাঝ রাস্তায় একটা মেয়েকে দাঁড় করিয়ে যাওয়া তার উচিত হয়নি। ওয়াসেনাতের বিপদ হলো না তো? কথাটা ভাবতে অরূপের বুকটা ধড়াস করে ওঠে। গোলাপি ঠোঁটজোড়া কালচে হয়ে ওঠে, গলা শুকিয়ে কাঠ। ভয়ে সে চেঁচাতে ভুলে গেছে। কিছু সময় শুধু চারদিকে তাকিয়ে চোখ দিয়ে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয় সে। চেঁচিয়ে ডাকে, ওয়াসু, ওয়াসু, ওয়াসেনাথ। কোনো শব্দ ভেসে এলো না তার কানে। অরূপ নিজের ফোন পকেট থেকে নিয়ে ওয়াসেনাতের নাম্বারে কল করে। একবার দেওয়ার পরে রিসিভ করা হয় না। ভয়ে বুক কাঁপছে তার। একটা মেয়েকে একা রাখা উচিত হয়নি। আজ তো দারোয়ানও এই সময় একটা কাজে গেছে। আশ্চর্য, বিপদ আসলে সব দিক দিয়ে কি এভাবেই বন্ধ হয়ে যায়? অরূপের শ্বাসরুদ্ধ অবস্থা। ওয়াসেনাত ক্ষিপ্ত হয়ে বসে আছে, কিছুই বলছে না সে। পাশের ব্যক্তির উপর চরম বিরক্ত হয়েও লাভ নেই। এত রোবট, কথাই বলবে না। ওয়াসেনাত ভেবে পাচ্ছে না তাকে এভাবে কোলে তুলে হিরোদের মতো নিয়ে এসে এখন ভিলেনের মতো ক্ষুব্ধ হয়ে গাড়ি কেন চালাচ্ছে এই লোক। আজব তো। ওইদিকে অরূপ ভাই নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। তাকে না বলে এখানে নিয়ে এসেছে কেন? ওয়াসেনাত দম খিচে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অরিট্টান সামনে তাকিয়েই জবাবে বলল। কোথায় যেতে চাও বলো? ওয়াসেনাতের চোখ বিস্ময়ে গোল হয়ে এলো। কি বলবে সে খুঁজেই পেল না। লোকটা তাকে এভাবে তুলে নিয়ে এসে এখন প্রশ্ন করছে কোথায় যেতে চাও। ওয়াসেনাত চরম বিরক্ত রেখা মুখে টানতে চায়, কিন্তু হচ্ছে না। সে বিরক্ত নয়, আজ সারাটা দিনের ছটফটানি মুহূর্তেই কমে শূন্যের কোঠায় আছে। তাই চাইলেও সে বিরক্ত হতে পারছে না। ওয়াসেনাত প্রশ্ন ছুড়ে, আপনি এখানে কি করছেন? অনেকটা নিস্তব্ধ চোখে কিছু সময় চুপ করে গাড়ি চালায়। তার সাথে আসলে কি হচ্ছে এটা তার মাথায় ঢুকছে না। সে তো কখনোই মোটা মাথার ছেলে ছিল না, উল্টা প্রচণ্ড ব্রিলিয়ান্ট হিসেবেই সে পরিচিত। তাহলে আজ এত বোকা বোকা কাজ কেন করছে? ওয়াসেনাতের চোখ অরিট্টানের দিকে। চশমাটা না হলে লোকটা আরো ভালো লাগতো, কিন্তু এত কম লাগছে না। সাথে সাথে দারুণ লাগে অরিট্টানকে। ওয়াসেনাত মুগ্ধ হয়ে দেখে, তার মনে হচ্ছে না সে একজন অপরিচিত লোকের সাথে গন্তব্যবিহীন গতিপথে চলছে। তার মনে হচ্ছে এটাই তার আসল গন্তব্য। অরিট্টান একবার চোখ বাঁকিয়ে তাকায়। ওয়াসেনাত পরক্ষণেই নিজের চোখ সরিয়ে সামনে চোখ রাখে। অন্ধকারে ল্যাম্পপোস্টের আলোগুলো জলজল করে জ্বলছে। রাস্তায় অনেক গাড়ি, সেই গাড়ির আবার লাল লাল লাইট। এসবের ভিড়ে ওয়াসেনাত সব ভুলে শুধু অরিট্টানের চিন্তায় ডুবে আছে। পাশাপাশি বসে থাকা দুজন মানুষ তাকিয়ে আছে সামনের অন্ধকারে ঝিকিমিকি আলোর রাস্তার দিকে। দূর দূর চোখ বিচরণ করছে তাদের, অথচ মন পড়ে আছে পাশের জনের কাছে। নিস্তব্ধতা ও নিস্তব্ধতা না, শব্দ হচ্ছে নিঃশ্বাসের। দুজনে গভীর নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। কেউ কথা বলছে না, যেন আজ সব কথা ফুরিয়ে গেছে তাদের। মনের মাঝে জমছে শত শত কথা, কিন্তু মুখে বলতে পারছে না কেউ। সেকেন্ড সেকেন্ড হার্টবিট মিস করছে। ভালোবাসা বুঝি সব নিশ্চুপ নিস্তব্ধ করে দেয়, জানা নেই কারো। দুজনে যে নতুন ভালোবাসায় শিখত, শব্দটা নতুন তাদের কাছে, এর পরিচিতি কম, তবুও ভালোবাসে দুজন দুজনকে। কিন্তু কেউ জানো না কারো কথা। দুজনেই কান পেতে শুনে অপরের নিঃশ্বাসের
শব্দ। অরিটন তো বুঝতেই পারছে না কি হচ্ছে ওর সাথে। আগে তো কখনো এমন ভয়ঙ্কর অনুভূতি হয়নি তার। তার আশেপাশে আরও কাছে এসে এই অনুভূতির জ্ঞান পায়নি। কেন এমন হচ্ছে তার? অসেনাতের ব্যাপারে এত ভাবছে কেন সে? অজানাতের নিস্তব্ধ মন সব ভুলে গুমোট হয়ে আছে। সে ভুলেই গেছে গন্তব্যবিহীন পথ চলার কথা। গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠতে অসেনাত সামনে চোখে পড়ে। অরিটন দ্রুত নিজের এক হাত বাড়িয়ে অসেনাতের ভাঙা হাতে হাত রাখে, চেপে অসেনাতকে সামনে বাড়ি খাওয়া থেকে বাঁচায়। অসেনাত অবাক হয়ে একবার মাথা কাত করে তাকায়। অসেনাতের এতক্ষণে থম মেরে থাকা গুমোট মন অরিটনের কাছাকাছি এসে ছোঁয়া লাগায়। তার মনে ভালো লাগার পরশ লাগতে লাগলো। অরিটনের চোখ সামনে। অসেনাতের দিকে তাকালে তার কি যে হয়, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এত তো সুন্দর মেয়ে থাকতে এর প্রতি তার কিসের এত টান সে নিজেই জানে না। অসেনাত উঠে বসে। অরূপের কথা মনে পড়ে ফোনটা ব্যাগ থেকে নেয়। কল লিস্টে অনেকগুলো কল দেখে চমকে ওঠে সে। অরূপ অনেকবার তাকে কল করেছে। অসেনাত দ্রুত কল করে। ওপাশ থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। অরূপ চিৎকার করে বলে ওঠে, আর ইউ ওকেও আসু? তুমি কোথায়? না বলে কোথায় গেলে? আমি টেনশনে শেষ। কল রিসিভ করোনি কেন? তুমি কি আশেপাশে আসো? আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তোমাকে ঘুরতে। কোথায় তুমি? ও আসু। হ্যালো। অসেনাত দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল। বলার সুযোগ তো দেন। আসলে আপনি যখন উপরে গেলেন তখন কথাটা বলেই অসেনাত অরিটনের দিকে তাকালো। অরিটন সামনে তাকিয়ে শান্ত মুখে গাড়ি ড্রাইভ করছে। অসেনাত ভাবে, এখন যদি কিছুক্ষণ আগের ঘটনা অরূপকে বলে দেয় তাহলে এটা সোজা তার বাবার কানে যাবে। অরূপের সাথে বাবার একটা ভালো খাতির আছে, আর না বললে অরূপ উল্টোপাল্টা ভেবে অন্যদিকে ব্যাপারটা চলে যেতে পারে। তাই সে কথা ঘুরিয়ে বলল, একটা গুরুত্বপূর্ণ কাজের কারণে সামনে রিক্সা পেয়েই উঠে পড়েছি, তাই আপনাকে আর বলা হয়নি, সরি। অরূপ স্তব্ধ হয়ে ভাবে, মেয়েটার কি তাকে নিয়ে একটুও চিন্তা নেই? সামান্য একটা কারণে সে কত নার্ভাস হয়ে পড়েছিল। উল্টাপাল্টা ভেবে হয়রান হয়েছে, আর সে কিনা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে না জানিয়েই চলে গেল। অরূপের ভারী কষ্ট হলো, তবুও নিজেকে দমিয়ে সে অসহায় সুরে বলল, একবার বলে যেতে পারতে, কলেরও রিপ্লাই দিতে পারতে। অসেনাতেরও খারাপ লাগছে। একটা লোক তাকে এত উৎসাহ নিয়ে দিয়ে আসতে চেয়েছিল, সে কি না? অরূপ ছেলেটা খুব ভালো। রাগানোর জন্য অসেনাত সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকে। রিমিদের বাসায় প্রথম গিয়েছিল তারা 4 বান্ধবী মিলে। সেদিন সবাই অরূপকে এত ভাইয়া ডেকেছে যে সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। অরূপের সেই বিরক্তির জন্যই তারা তাকে রাগাতে সবসময় ভাইয়া ডাকে। প্রকৃতপক্ষে অরূপকে অসেনাত ভাইয়ের চোখেই দেখে। অরূপ মজা করে সবসময়, মজা ছলে অনেক কথা বলে যা অসেনাতের বেশ ভালো লাগে। তবে অসেনাত একটু দূরত্ব বজায় রাখে। অরূপের মাঝে মাঝে গভীর কিছু কথা তার ভালো লাগে না, বাকি সব ঠিকঠাক। অসেনাত অপরাধীর মতো বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনি এত টেনশন করবেন। অরূপ হালকা হাসলো। এত নরম স্বর শুনে তার আর রাগ মানায় না। সে বলল, তুমি কখনোই কিছু বুঝো না। আচ্ছা, আমি বাসায় যাই, তারপর কল দিব। অসেনাত হাসফাস করে বলল, না, তার দরকার নেই, আপনি বাসায় যান। অনেক জার্নি করে এসেছেন, রেস্টের প্রয়োজন। পরে না হয় কখনো কথা হবে, আগে নিজের শরীরের কথা ভাবা উচিত। রাখি। অসেনাত তার কথা বাড়ালো না। অরূপ মহাখুশি। তাকে নিয়ে এত চিন্তিত হয়ে অসেনাত কথা বলেছে ভাবতে তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। অসেনাত ফোন কান থেকে রাখতে রাখতে বলল, আপনি এমন কেন করছেন? আমাকে নামিয়ে দেন, আমি বাসায় যাব। অরিটন রাগে ফুঁসছে ভিতরে ভিতরে। দুজনের সব কথাই তার কানে এসেছে। অরূপেরটাও হালকা হালকা ভেসে এসেছে। কত বড় সাহস, এত মিষ্টি মিষ্টি কথা বলছে, তাও তার পাশে বসে। ন্যূনতম মনোযোগ তার দিকে নেই। রাগে অরিটনের কপাল ঈষৎ কুচকালো, মেজাজ যাচ্ছে খিচড়ে। কথা শেষ করার আগেই অরিটন ওয়াসেনাতের হাতের ফোনটা খপ করে নিয়ে খোলা জানালা দিয়ে ছুড়ে দিল। ওয়াসেনাত স্তব্ধ, পঞ্চ বিমোহিত হয়ে হা করে অরিটনের দিকে তাকিয়ে আছে। হাতটা এখন আগের মতোই উঁচিয়ে আছে। ঠোঁটজোড়া নিজের শক্তিতে আলাদা হয়ে হা করে আছে। অরিটন নিশ্চুপ, ওয়াসেনাত নিশ্চুপ। ওয়াসেনাত অরিটনের দিকে তাকায়। গাড়ি একপাশে দাঁড় করিয়ে অরিটন সামনে চোখ রাখে। অসেনাত ক্ষীণ আওয়াজে বলল, এটা কি হলো? অরিটন মাথা কাত করে তাকায়। অসেনাতের দিকে অরিটন চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অসেনাত নিজের দিকে তাকিয়ে ভাবে তার উপর চোখ গরম করছে, কিন্তু কেন? অসেনাত মাথা তুলে তাকায়। অসেনাতকে তাকাতে দেখে অরিটন চোখ সরিয়ে সামনে তাকায়। অসেনাতের রাগ হচ্ছে না, সে আশ্চর্য হয়ে বসে আছে। হালকা ঘেঁষে গলা ঠিক করছে। এত সব আজগুবি কাহিনীর ভিড়ে তার গলা বসে গেছে মনে হয়। অরিটন সামনে মুখ রেখে
গম্ভীরভাবে নিয়ে বলল। অসেনাত অরিট্টানের ভারী কণ্ঠ শুনে আরও অবাক। তাজ্জব হয়ে সে কিছু সময় চুপ থাকে, নিজের কথা হারিয়ে ফেলে। অনেক ভেবে বলে, আপনি কি অসুস্থ? অরিট্টান নিশ্চুপ হয়ে সামলে তাকিয়ে আছে। অসেনাতও নিশ্চুপ। নিশ্চুপতাকে ঠেলে অসেনাত আবার বলল, আমার মনে হয় আপনি অনেক অসুস্থ। মানে কেমন দেখাচ্ছে আপনাকে। আমাকে নামিয়ে দেন, আমি চলে যাই। অরিট্টান প্রবল রাগ আক্রোশ নিয়ে অসেনাতের নীলাপ চোখে চোখ রাখে। অসেনাতের বুক ধক করে ওঠে, ভয়ে চুপসে যায়। এত সময় সব আবেগ অনুভূতি নেতিয়ে যায় মুহূর্তে। কি হবে চিন্তায়? সে মুখ দিয়ে শ্বাস ফেলে, কি লাল চোখ দুটো ওই দিনে চাইতো মনে হচ্ছে আজ বেশি লাল। এত লালের কারণ কি? সে তো আর চুপি চুপি জাসুসি করতে চায়নি, তবে এত রাগ কেন? অরিট্টান আবার মুখ ঘুরিয়ে সামনে রাখে দৃষ্টি। অসেনাত নিজের বাম হাতের দিকে একবার তাকায়। এই হাতও কি এখন ভেঙে দিবে? ভয়ে অসেনাত কাঁদো কাঁদো হয়ে যায়। ঢোক গিলে বলে, আমি কি আবার কিছু করেছি? আমার তো মনে হয় না আমি কোনো দোষ করেছি। আর আজ সারা দিনে আমার আপনার সাথে আর একবারও দেখাই হয়নি। বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। ও সরি, আপনি তো আবার বিশ্বাস করতে পারবেন না। ডিকশনারিতে তো এই শব্দ নেই। মানে আপনার ডিকশনারিতে। আমি বরং যাই। অরিট্টান কিছু নিঃশ্বাস নিঃশব্দে ফেলে শান্তভাবে কঠিন গলায় বলে। ছেলেদের কাঁধে হাত দিয়ে কথা না বললে বুঝি ভালো লাগে না? অসেনা চমকিত চোখে তাকায়, বলে, আমি আবার কার কাঁধে হাত দিলাম? উল্টা আপনি আমার ফোনটা ফেলে দিলেন। অরিট্টান তাকে উদ্ভট কিছু কাণ্ড করে। সে নিজের দুহাতে চুল টেনে পিছনে নেয়, নিজেকে শান্ত করে আবার বলে, এত দ্রুত ভুলে গেলে? বাহ, বাকি মেয়েদের চেয়ে দেখি তুমি আরো বেশি ফাস্ট। তা কয়জন আছে এমন বয়ফ্রেন্ড? ফোনে তো একজন ছিল, রাইট? অসেনাত স্তব্ধ হয়ে কিছু সময় চুপ থেকে ফস করে ওঠে। সে যথেষ্ট আত্মসম্মানী। নিজের চরিত্র নিয়ে এমন একটা কথা সে মানতে পারল না। রেগে বলল, সমস্যাটা কি? এমন করছেন কেন? কখনো হুট করে কোলে তুলে নিচ্ছেন, কখনো আবার ফোনটা ফেলে দিচ্ছেন। কি চাই আপনার? রাগে ফসফস করছে অসেনাত। অরিট্টান তীক্ষ্ণ চোখে অসেনাতের লাল হয়ে যাওয়া গালের দিকে একবার তাকায়। আসলেই তো কি চাই সে? কেমন এলোমেলো হয়ে গেছে তার সব। অরিট্টান চোখ বন্ধ করে আবার খোলে, শান্ত গলায় বলে, এয়ারপোর্টের ছেলেটা কে ছিল? আর এখন যার সাথে কথা বলছিলে সে কে? অসেনাতের রাগ তঙ্গে। এত কিছু করে আসছে ছেলের খবর নিতে। অসেনাত কর্কশ গলায় বলল, কেন? আপনার বোনকে বিয়ে দিবেন বুঝি? তাহলে বলে রাখি, উনি বুকিং হয়ে আছে। যার ভাই এমন রাগী, তার বোনও রাগী হবে। আর এমন রাগী মেয়ের সাথে আমার অপরূপ ভাইয়ের বিয়ে দিব না। ভাইয়ের শব্দ অরিট্টান পর্যন্ত পৌঁছালেও আমার শব্দে সে আবার আক্রোশ চোখে তাকায়। নিজের ভাই হলে একটা কথা, অন্যের ভাইকে আমার বলার মানে কি? অরিট্টান রাগে ঝাঁঝরা হচ্ছে ভিতর থেকে। ওকে শান্তভাব নিয়ে সে আবার প্রশ্ন ছুড়ল, আমার বোন নেই, কিন্তু এই অরূপ কে হয় তোমার? আপনি জেনে কি করবেন? আমার ফোনটা ভেঙেছেন কেন সেটা বলেন। এতক্ষণ ভেবেছিলাম আপনি হয়তো অসুস্থ, কিন্তু এখন তো দিব্যি আছেন। বলেন কেন ভেঙেছেন? অরিট্টান বিরক্তি মুখে তাকিয়ে বলল, বলতে বাধ্য নই। কত দাম তোমার এই ফোনের? দেখে তো সস্তা মনে হচ্ছে। দাম দিয়ে দিব এক্ষুনি। কিনে নিবে আবার একটা? ওটা বহু বছর আগের মনে হয়, পুরনো গেলে নতুন আসে। এত চেঁচামেচির কি আছে? অসেনাত চমকে একবার তাকায়। ছোট মনটা মুহূর্তেই ভেঙে টুকরো হয়। এই লোকটাকে সে নিজের মন দিয়ে বসেছে, যার ন্যূনতম কমন সেন্স নেই। আর এত রুড ভাষা, মনে দয়াই হচ্ছে না তার ফোনের জন্য। তার উপর টাকার এত গরম। সে কি জানে ফোনটা তার কাছে দামের চাইতেও হাজার হাজার গুণ বেশি দামি? অসেনাতের খুব কান্না পাচ্ছে। ভেবেছিল বেরিয়ে গিয়ে তুলে নেবে, তাই তো সে বেরিয়ে যেতে চাচ্ছে। কিন্তু তার আগেই তার ছোট মন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন হার্টলেস লোকের প্রতি তার ভালোবাসা কেন জন্মালো ভেবেই তার খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কেন এমন করছে বুঝিয়ে বলা যায় না। অসেনাতের গলার স্বর ছোট হয়ে আসে, বলে, দরজাটা খোলেন, আমি যাব। অরিট্টান অন্যদিকে তাকায়, মুখটা সেদিকে রেখেই গম্ভীর কণ্ঠে বলে, আমার উত্তর চাই আগে। অসেনাত অসংখ্য তিক্ততা আর বিরক্তি নিয়ে শব্দ করে বলল, অপরূপ ছিল উনি। রিমিকে চেনেন তো? ওর ভাই। কিন্তু আপনার এত কেন লাগছে তাকে? সে কে জেনে কি করবেন? যা করছেন একের পর এক, মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষ নিয়ে পালিয়ে গেছে। অরিট্টান চমকের উপর চমক খেয়ে অসেনাতের দিকে তাকায়। মনের মাঝে কিছু একটা প্রবল বেগে খুঁচিয়ে চলেছে। ভালোবাসার শব্দে সে অবাক হয়। সে কি কাউকে ভালোবাসে? কাকে? পাশের মেয়েটি যেন বারবার চোখ থেকে সরে যাচ্ছে। মানতে নারাজ এটা তার মন। সে কিভাবে? অরিট্টান খান আর ভালোবাসা ইম্পসিবল।
অরিটান পকেট থেকে ওয়ালেট বের করে একটা কার্ড নিয়ে অসেনাতের দিকে তাক করে বলে। এই নাও অসেনাত কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর বলে, এটা কি? কার্ড। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেন দিচ্ছেন? অরিটান নিঃশ্বাস ফেলে বলল, কারণ খুব সহজ, তোমার ফোন ভেঙেছি, এখানে ওই সস্তা ফোনের মূল্যের চেয়ে আরো বহু গুণ বেশি আছে, সব তোমার। অসেনাতের খুব লাগলো কথাটা, একদম ভয়ঙ্কর ভূমিকম্পের মতো কম্পিত করে তার হৃদয়ের প্রতিটি অংশ খণ্ড খণ্ড করে দিচ্ছে। এইভাবে তাকে ছোট করে বারবার সস্তা বলার মানে কি? এতটা ছোট সে নয়। আর ফোনটা তার মায়ের কিনে দেওয়া বিশেষ উপহার ছিল, তার 15তম জন্মদিনের গিফট। এটা খুবই মূল্যবান তার কাছে, আর সেই ফোনকে বারবার সস্তা বলার মানে কি? অসেনাতের খুব কান্না পাচ্ছে, এত অপমান বোধ হচ্ছে যা বলে বোঝানোর মতো না। অসেনাতের চোখ ভরে আসে, চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ভাবে, এভাবে অপমান তো তারাই করে যাদের মনে কোনো ফিলিংস থাকে না, আর তাদের সাথেই করে যাদের নিয়ে কোনো ফিলিংস তৈরি হয় না। অসেনা ঝিম ধরে বসে থেকে কাঁদতে থাকে। কারো হালকা হালকা কান্নার শব্দ অরিটান পাশ ফিরে তাকায়। অরিটানের চোখেও অসেনাতের কান্নায় লাল হওয়া চোখ মুখ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। লালচে দুটি চোখ, পানিতে টইটুম্বুর। হৃৎপিণ্ডে হঠাৎ ধক করে ওঠে অরিটানের। অসেনাত কি কাঁদছে? কেন কাঁদছে? কাঁদার মতো তো সে কিছুই করেনি, এমনকি ফোনের টাকাও দিচ্ছে, তাহলে কেন কাঁদছে? অরিটান ভাবে, সে কি একবারও হুমকি ধামকি দিয়েছে? মনে পড়ে না কিছুই, তাহলে কেন কাঁদছে? কাঁদলে কি মারাত্মক লাগে। মুখশ্রী লাল হয়ে আছে, মায়া মায়া চোখ জোড়া পানিতে ভাসছে, চৌখা নাকটার ডগা লাল হয়ে আছে। অরিটান কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে কিছু সময়। মন চায় সময়কে এখানে থামিয়ে দিতে, সবকিছু থামিয়ে সে শুধু তাকিয়ে থাকবে। অরিটানের পাশের জানালায় খটখট শব্দ হয়। অরিটানের হুঁশ আসে, সাথে অধিক বিরক্তি। এভাবে কে বিরক্ত করলো দেখার জন্য পাশে তাকায়। জানালার কাছ নামিয়ে প্রশ্ন করে, কি চাই? ভদ্রলোক হেসে বলল, ভাই প্রেম করবে ভালো কথা, তা মাঝ রাস্তায় কেন? সবাইরে দেখানোর কি বহুত শখ হইতাছে? অরিটানের খেয়াল হয় সে গাড়ি রাস্তার মাঝে একটু সাইড করে থামিয়েছে। অরিটান কিছু বলতে যাবে, ভদ্রলোক তার আগেই বলল, প্রেম করা কি হইছে? না হইলে একটু পাশে যান, মানুষের তো বাস্তবতা আছে, সব তো আপনার মতো প্রেম মরা হয়ে থাকে না, কাজ আছে তো, যেতে হবে। আর এভাবে মাঝ রাস্তায় প্রেম করতে আসবেন না। অরিটানের রাগ হয়, শান্ত গলায় কঠিন শব্দ তুলে বলে, আমরা প্রেম করছি, কে বললো আপনাকে? ভদ্রলোক আবার হাসলো, বলল, কিছু জিনিস বলা লাগবে না ভাই, দেখলেই বুঝি। পাশের জন হয় বউ নয় গার্লফ্রেন্ড। অরিটান বিরক্ত মুখে আর কথা বাড়ালো না, পাশে গাড়ি নিয়ে মাথা বের করে বলল, দুটার একটাও না হলে নিশ্চয়ই আরো নেগেটিভ ভাববেন। এই দেশে থেকে আর বেশি কিছু আশা করা যায় না। হা করলেই ভাবে খেতে যাচ্ছে, কথা বলার জন্য হা করেছে, এটা যেন মানতেই চায় না। ভদ্রলোক বাইক চালিয়ে যেতে যেতে হেসে বলল, কথাটা সত্য ভাই, আর সরি। এদেশের মানুষ দোষ করে আবার সহজে স্বীকার করে, সরিও বলতে পারে, এটা সবার পারে না। এভাবে ইজ্জতে লাগে। অরিটান নিজের দিকে তাকিয়ে ভাবে, এটাও তো সত্য। অরিটানের জন্ম এই দেশে, তবে তার মা একজন তুর্কি। তবুও ছোট থেকে মাতৃভূমি এই দেশকেই জানে, কারণ মানের মুখের বাংলা ভাষায় তো সে সহজভাবে রপ্ত করতে পেরেছে। অরিটান ওয়াসেনাথকে সরি বলবে ভাবে, পাশ ফিরে অবাক হয়। ওয়াসেনাথ চাবি নিয়ে গাড়ির দরজা খুলে ফেলেছে, কান্না মুখে খোলা দরজার দিকে আর একবার উকি দিয়ে সে বলল, আপনার হৃদয় নেই, যা আছে পাথরের হয়ে গেছে। টাকার দেমাগটা বড্ড বেশি। টাকা দিয়ে সব হয় না নুহাস সাহেব। আবেগ অনুভূতির কাছে টাকা মূল্যহীন। টাকা ছাড়া দুনিয়া চলে না, যেমন তেমন ভালোবাসার দুনিয়ায় টাকা চলে না, এটাও সত্য। ফোনটা আপনার কাছে সস্তা হতে পারে, তবে আমার মায়ের দেয়া উপহার আমার কাছে বহু মূল্যবান। কারণ আমি টাকার দুনিয়াতে নয়, ভালোবাসার দুনিয়াতে থাকতে পছন্দ করি। অরিটান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে থাকতে অসেনাথ রাস্তার উপরে চলে আসে। ভাগ্য আস্তার সহায়, তাই এত ভিড়ের মাঝেও সে একটা রিক্সা পেয়েই গেল। ভুল মানুষকে নির্বাচন করে সে তার হৃদয় ভগ্ন করেছে। এত দুঃখ নেওয়ার মতো না, সত্যি নেওয়ার মতো না। অসেনাথ নিজের বাসার গেটে এসে নেমে পড়ে। রিক্সার ভাড়া দিয়ে সামনে অগ্রসর হতে পাশে চোখ পড়ে। অরিটান গাড়িতে ঠেসে দাঁড়িয়ে আছে, বুকে হাত গুছে, চোখে মুখে হাসি। অসেনাথ কিছু সময় দাঁড়িয়ে থেকে যাওয়ার সময় মনে হলো পেছন থেকে কোমল গলায় সে ডেকে ওঠে। অসেনাথ চমকে তাকায়, অরিটান আবার হালকা হাসে। অসেনাথ অদ্ভুতভাবে তাকায়। অরিটান কয়েক পা এগিয়ে এসে মৃদু গলায় বলে, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি, তুমি তো জানো আমি এমন, মানিয়ে নেওয়া যায় না।
অসেনাথ কম্পিত হয়, ঠোঁট জোড়া কেঁপে ওঠে। অভিমানী চোখে অরিটানের চোখে চোখ রাখে। কি আশ্চর্য, সবুজ চোখ, নুহাসের তো কালো চোখ। অসেনাথ ভারী অবাক চোখে তাকিয়ে আছে। এই চোখ পরিচিত, খুব পরিচিত। অরিটান তো পার হয়ে গিয়ে নিজের ফর্সা ডান হাতটা বাড়িয়ে অসেনাথের চোখের পানি মুছিয়ে দেয়। অসেনাথ আবেশে চোখ বন্ধ করে, শরীরময় শিরশির করে ওঠে। কাঁপুনি ছাঁকুনি দিয়ে নড়ে ওঠে হৃৎপিণ্ড। অরিটান আবার একটু হেসে বলল, কিং কিং করে শব্দ করে ওঠে রিক্সা। অসেনাথ চমকে উঠে চোখ কস্তাতে কস্তাতে সামনে তাকায়। সে ঘুমিয়ে পড়েছিল। ভাবা যায়, রিক্সায় বসে কাঁদতে কাঁদতেই তার ঘুম চলে এসেছে। কাঁদলে ভালো ঘুম হয়। অসেনাথের বেলায় তো তা শতভাগ নিশ্চিত। অসেনাথ সামনে তাকাতেই রিক্সা চালক বলে, আরে মায়া, ঘুমাও কা? এত রাইতে বাইরে আসো, তার উপর রিক্সায় বৈশা ঘুমাইতে। এই এত বছরে জীবনে আর দেহি নাই মা, এই প্রথম। আমি নেহাত ভালো মানুষ, তোমার বাপের লাহান। খারাপ পোলা হইলে কি করতা? নামো, বাড়ি আয়া পড়ছে।